Hello everyone, welcome to CSE 201 Numerical Methods and Computer Programming course. আমরা আমাদের লাস্ট ভিডিওতে দেখেছি কিভাবে সলিউশন অফ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে ক্রেমার রুল ব্যবহার করে আমরা সেট অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করতে পারি, ভেরিয়েবলের ভ্যালু বের করতে পারি। আজকে আমরা ডিরেক্ট মেথডের আন্ডারে আরেকটি মেথড অফ সাকসেসিভ এলিমিনেশন এর মাধ্যমে কিভাবে গিভেন সেট অফ লিনিয়ার ইকুয়েশন বের করতে পারি তা দেখব। মেথড অফ সাকসেসিভ এলিমিনেশনের আন্ডারে বেশ কয়েকটি মেথড রয়েছে, তার মধ্যে আমরা আজকের এই ভিডিওতে দেখব কিভাবে গাউস এলিমিনেশন মেথড ব্যবহার করে আমরা গিভেন সেট অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করতে পারি। গাউস এলিমিনেশন মেথড মূলত চারটি পার্ট নিয়ে তৈরি: আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ডায়াগোনাল এলিমেন্ট, ব্যাক সাবস্টিটিউশন এবং পিভটাল কনডেনসেশন। আমরা ধাপে ধাপে এই চারটি পার্ট সম্পর্কে ব্যাখ্যা করব। আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওতে যেভাবে একটি সেট অফ লিনিয়ার ইকুয়েশন নিয়ে কাজ করেছি, জেনারেল সেট অফ লিনিয়ার ইকুয়েশন, এখানে যদি আমরা এরকম তিনটি গিভেন জেনারেল ইকুয়েশন দেখি, তাহলে এই গিভেন জেনারেল ইকুয়েশনের x1 x2 x3 হচ্ছে ভেরিয়েবল, b1 b2 b3 হচ্ছে কনস্ট্যান্ট এবং a11 a12 a13 এভাবে a33 পর্যন্ত এর এই ভ্যালুগুলো হচ্ছে ভেরিয়েবলের কোফিশিয়েন্ট। তো আমরা এই তিনটি যে লিনিয়ার ইকুয়েশন, জেনারেল লিনিয়ার ইকুয়েশন দিয়ে দেওয়া আছে, সেই লিনিয়ার ইকুয়েশনকে যদি ম্যাট্রিক্স ফরম্যাটে লিখি তাহলে ম্যাট্রিক্স ফরম্যাটটা দেখতে কিরকম হবে। গিভেন সেট অফ লিনিয়ার ইকুয়েশন এভাবে লেখা যে কথা, এটাকে যদি আমরা ম্যাট্রিক্স ফরম্যাটে লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারি। ওকে, এই তিনটে লিনিয়ার ইকুয়েশন যদি ম্যাট্রিক্স ফরম্যাটে লিখি, সেক্ষেত্রে প্রথম যে ম্যাট্রিক্সটি তৈরি হবে সেই প্রথম ম্যাট্রিক্সটি হচ্ছে ম্যাট্রিক্স অফ দ্য কোফিশিয়েন্ট অফ দ্য ভেরিয়েবলস, দ্বিতীয় ম্যাট্রিক্সটি ম্যাট্রিক্স অফ দ্য ভেরিয়েবল, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডের ম্যাট্রিক্সটি হচ্ছে ম্যাট্রিক্স অফ দ্য কনস্ট্যান্ট। আমরা এই গিভেন সেট অফ লিনিয়ার ইকুয়েশনের x1 কে যদি প্রথম ভেরিয়েবল, x2 কে যদি দ্বিতীয় ভেরিয়েবল এবং x3 কে যদি তৃতীয় ভেরিয়েবল চিন্তা করি, তাহলে কোফিশিয়েন্টে যে ম্যাট্রিক্সটি তৈরি হয়েছে সেক্ষেত্রে প্রথম কলামটি তৈরি হয়েছে প্রথম ভেরিয়েবলের কোফিশিয়েন্ট দিয়ে, দ্বিতীয় কলামটি তৈরি হয়েছে দ্বিতীয় ভেরিয়েবলের কোফিশিয়েন্ট দিয়ে এবং তৃতীয় কলামটি তৈরি হয়েছে তৃতীয় ভেরিয়েবলের কোফিশিয়েন্ট দিয়ে। এভাবে আমরা কোফিশিয়েন্টের ম্যাট্রিক্সটা তৈরি করতে পারি। তারপর গুণাকারে থাকছে ভেরিয়েবলের ম্যাট্রিক্স, যেখানে প্রথম রোটি হচ্ছে প্রথম ভেরিয়েবল, দ্বিতীয় রোটি দ্বিতীয় ভেরিয়েবল এবং তৃতীয় রোটি তৃতীয় ভেরিয়েবল। ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে থাকছে আমাদের কনস্ট্যান্টের ম্যাট্রিক্স, b1 b2 b3 দিয়ে যে কনস্ট্যান্টের ম্যাট্রিক্সটি তৈরি হচ্ছে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডের এই ম্যাট্রিক্সটি। তো আলটিমেটলি আসলে এইভাবে তিনটা জেনারেল ইকুয়েশন লেখা যে কথা, সেটাকে যদি আমরা ম্যাট্রিক্স ফরম্যাটে লিখি তাহলে আমরা এরকম একটা ফরম্যাটে লিখতে পারি, যেখানে matrix of the coefficient of the variable into matrix of the variable equal to matrix of the constant। এভাবে আমরা ম্যাট্রিক্স আকারে রিপ্রেজেন্ট করতে পারি গিভেন সেট অফ লিনিয়ার ইকুয়েশনকে। এখন যদি আমরা এই চারটি পার্ট নিয়ে আলোচনা করি, সেক্ষেত্রে আমরা যেহেতু মেথড অফ সাকসেসিভ এলিমিনেশন একটি ডিরেক্ট মেথড এবং আমরা আমাদের লাস্ট ভিডিওতেও বলেছি যে ডিরেক্ট মেথডের সময় আমরা আগে থেকে কি স্টেপ ফলো করলে ভেরিয়েবলের ভ্যালু বের করতে পারবো সেগুলো জানা থাকে, স্টেপ বাই স্টেপ সেটা করে গেলে আমরা ভেরিয়েবলের ভ্যালু পেয়ে যাই। যেহেতু গাউস এলিমিনেশন মেথড ডিরেক্ট মেথড এবং ডিরেক্ট মেথডের আন্ডারে মেথড অফ সাকসেসিভ এলিমিনেশনের একটি মেথড, তো নাম থেকে আমরা বুঝতে পারছি যে গাউস এলিমিনেশন মেথডে আমরা কিছু একটা এলিমিনেট করব সাকসেসিভ ওয়েতে। আমরা ধাপে ধাপে কোনো এলিমেন্ট ক্যান্সেল আউট করে যাব এবং ইভেনচুয়ালি আমরা আমাদের গিভেন ইকুয়েশনের ভেরিয়েবলের ভ্যালুগুলো বের করতে পারব। ওকে, গাউস এলিমিনেশন মেথডে আমরা যেভাবে গিভেন সেট অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করব, তার জন্য আমাদের যখন প্রথমে কোনো গিভেন সেট অফ লিনিয়ার ইকুয়েশন দিয়ে দেওয়া থাকবে, সেই গিভেন সেট অফ লিনিয়ার ইকুয়েশনকে আমরা পিভটাল কনডেনসেশন করে নিব। এখন পিভটাল কনডেনসেশন জিনিসটা কি? পিভটাল কনডেনসেশন আসলে আর কিছুই না, জাস্ট এই চেকটা ওকে করা। ওকে, আমরা দেখতে পাচ্ছি পিভটাল কনডেনসেশন হচ্ছে একটা চেক, যেখানে আমাদের চেক করতে হবে a11 should be greater than a21, then a21 should be greater than a31. This is something what is known as pivotal condensation. আমাদের যখন গিভেন সেট অফ লিনিয়ার ইকুয়েশন দিয়ে দেওয়া থাকবে তখন আমরা পিভটাল কনডেনসেশন করব। এর মানে আমাদের গিভেন ইকুয়েশনগুলোকে আমরা এমনভাবে রিঅ্যারেঞ্জ করে লিখব যাতে আমাদের প্রথম ইকুয়েশনের প্রথম ভেরিয়েবলের coefficient, that means a11 should be greater than the coefficient of the first variable in the second equation, and similarly a21 should be greater than a31, which is the coefficient of the first variable in the third equation. Okay,
আমাদের প্রথমে পিভটাল কনডেনসেশনের এই চেকটা করতে হবে। আমাদের গিভেন যে ইকুয়েশন দিয়ে দেওয়া থাকবে সেভাবে আমাদের গিভেন ইকুয়েশনটাকে এমনভাবে লিখতে হবে, হয়তো বা অটোমেটিক এমনভাবে আমাদের প্রশ্নে যেভাবে গিভেন সেট অফ লিনিয়ার ইকুয়েশন দিয়ে দেওয়া থাকবে সেভাবে হয়তো বা এমনভাবে প্রশ্ন দেওয়া যেখানে অটোমেটিক পিভটাল কনডেনসেশন করাই আছে, সেক্ষেত্রে আমাদের করার প্রয়োজন নেই। কিন্তু যদি আমাদের ইকুয়েশনটা এই ফরম্যাটে দেওয়া থাকে যেই কারণে এই চেকটাকে ওকে করে না, সেক্ষেত্রে এই চেকটাকে ওকে করে এভাবে আমাদেরকে গিভেন ইকুয়েশনগুলোকে রিঅ্যারেঞ্জ করে লিখতে হবে। তবে পিভটাল কনডেনসেশন করাটা বাধ্যতামূলক না, পিভটাল কনডেনসেশন না করেও আমরা এই মেথডে ভেরিয়েবলের ভ্যালু বের করতে পারবো। এই গেল প্রথম স্টেপ। তারপর পিভটাল কনডেনসেশন করার পরে আমরা গিভেন সেট অফ লিনিয়ার ইকুয়েশনকে এভাবে ম্যাট্রিক্স ফরম্যাটে লিখব। এভাবে ম্যাট্রিক্স ফরম্যাটে লেখার পরে আমাদের প্রথম স্টেপে যে টার্গেটটি হবে তা হচ্ছে আমাদের প্রথম স্টেপে টার্গেট হবে A21 এবং A31 এই দুইটা এলিমেন্টকে জিরো করা। ওকে, আমরা যে কোনোভাবেই আমাদের ফর্মুলাটা বা আমরা রোতে এমন কিছু অ্যাপ্লিকেশন করব ফর্মুলার যার কারণে A21 এবং A31 এলিমেন্টটা জিরো হবে। A21 এবং A31 এলিমেন্ট জিরো হওয়া আসলে ইন্ডিকেট করছে সেকেন্ড ইকুয়েশনের প্রথম টার্মটি এবং থার্ড ইকুয়েশনের প্রথম টার্মটি জিরো হয়ে যাওয়া। তারপর আমরা আমাদের সেকেন্ড স্টেপে ট্রাই করব A32কে জিরো করে ফেলা। সেকেন্ড স্টেপে যখন আমরা A32কে জিরো করব আমরা এমনভাবে ফর্মুলা অ্যাপ্লাই করব যাতে আমাদের A31ও জিরোই থাকে, কোনো রকমের পরিবর্তন না হয়। তাহলে সেকেন্ড স্টেপ শেষে যখন আমরা A32কে জিরো করব তখন আসলে থার্ড ইকুয়েশনে প্রথম দুটি টার্মই জিরো হয়ে যাবে। ওকে, তাহলে প্রথম এবং সেকেন্ড স্টেপে আমরা যখন এই তিনটি টার্মকে জিরো করে ফেলবো তখন আসলে এই ম্যাট্রিক্সের চেহারাটা একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের মতো হয়ে যাবে। আমরা জানি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে সেই ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সে ডায়াগোনাল থেকে উপরে এভাবে একটা ত্রিভুজ আকারের একটা ম্যাট্রিক্স ফর্ম করে যাদের নন জিরো এলিমেন্ট থাকে এবং ডায়াগোনালের নিচের এলিমেন্টগুলো জিরো হয়ে যায়। তখন যে ম্যাট্রিক্সটি ফর্ম করে সেই ম্যাট্রিক্সটাকে আমরা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলি। তো এই মেথডে যখন আমরা স্টেপ 1 এবং স্টেপ 2 অ্যাপ্লাই করে A21, A31 এবং A32কে জিরো করে ফেলবো তখন এই ম্যাট্রিক্সটা একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে পরিণত হবে এবং ডায়াগোনাল বা কর্ণ বরাবর যে এলিমেন্টগুলো থাকে সেই এলিমেন্টগুলোকে আমরা বলি ডায়াগোনাল এলিমেন্ট। এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডায়াগোনাল এলিমেন্ট হচ্ছে A11, A21 এবং A31। ওকে, তো আমাদের এই মেথডের মেইন টার্গেট হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স তৈরি করা। যখনই দুটি স্টেপ অ্যাপ্লাই করার মাধ্যমে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স তৈরি হয়ে যাবে তখন আসলে ইকুয়েশনটার চেহারাটা কিরকম দাঁড়াবে, তখন আসলে এই গিভেন ইকুয়েশনের চেহারাটা দাঁড়াবে যে থার্ড ইকুয়েশনের প্রথম দুটি টার্ম জিরো হয়ে যাবে। এই ইকুয়েশনটা দেখতে হবে A33x3 = B3। আমরা এই থার্ড ইকুয়েশনে মাত্র একটা আননোন পাবো, আমরা যদি B3 এর ভ্যালুকে A33 এর ভ্যালু দিয়ে ভাগ করি তাহলে আমরা x3 এর ভ্যালু পেয়ে যাব। তারপর আমরা যদি সেকেন্ড ইকুয়েশনের দিকে তাকাই তখন সেকেন্ড ইকুয়েশনটি দেখতে তার প্রথম টার্মটি হচ্ছে জিরো হয়ে যাবে এবং এখানে x2 এবং x3 দুটি আননোন থাকবে। আমরা এইমাত্র x3 এর ভ্যালু পেয়ে গেলাম থার্ড ইকুয়েশন থেকে। থার্ড ইকুয়েশন থেকে x3 এর ভ্যালু পাওয়ার পর এটা যদি সেকেন্ড ইকুয়েশনে বসে দেই এবং যেহেতু প্রথম টার্মটা জিরো সুতরাং আমাদের শুধুমাত্র একটি আননোন থাকে x2, সুতরাং x3 এর ভ্যালু বসিয়ে দিয়ে আমরা এই ইকুয়েশনটা সলভ করলে x2 এর ভ্যালু পাবো। তারপর প্রথম ইকুয়েশনে আমরা যদি x2 এবং x3 এর ভ্যালু বসিয়ে দেই তাহলে আমাদের শুধু একটি মাত্র আননোন থাকবে x1 এবং তখন আমরা x1 এর ভ্যালু পেয়ে যাব। তাহলে আমরা এই প্রসেসে দেখতে পেলাম যে আমরা সবার প্রথমে পাচ্ছি x3 এর ভ্যালু, তারপরে x2 এর ভ্যালু এবং তারপরে x1 এর ভ্যালু। যেহেতু এই মেথডে আমরা সর্বশেষ ভেরিয়েবলটি সবার আগে পাচ্ছি এবং সবার প্রথম ভেরিয়েবলটি সবার শেষে পাচ্ছি, এই প্রসেসটাকে বলা হয় ব্যাক সাবস্টিটিউশন। তো মূলত এই চারটি টার্ম নিয়ে এই মেথডটি তৈরি এবং এভাবে স্টেপ বাই স্টেপ এলিমেন্ট আমরা এলিমিনেশন করার মাধ্যমে ব্যাক সাবস্টিটিউশন ওয়েতে আমরা আমাদের গিভেন সেট অফ লিনিয়ার ইকুয়েশনের ভেরিয়েবলের ভ্যালু পেয়ে যাব। তো এখন আমরা একটা ম্যাথে চলে যাই, দেখি যে কিভাবে আমরা গাউস এলিমিনেশন মেথডটা ব্যবহার করে সেট অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করতে পারি। আমরা যদি এই প্রশ্নের দিকে লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাবো যে এই প্রশ্নে বলে দেওয়া আছে যে ইউজ গাউস এলিমিনেশন মেথড টু সলভ দিস ইকুয়েশন। ওকে, আমাদের এরকম সেট অফ লিনিয়ার ইকুয়েশন দিয়ে দেওয়া থাকবে এবং তারপর বলে দেওয়া থাকবে কোন মেথড ব্যবহার করে আমরা গিভেন সেট অফ লিনিয়ার ইকুয়েশনটি সলভ করব। প্রশ্নে মেথডটি মেনশন করে দেওয়া থাকবে এবং সেই মেথড অনুযায়ী আমাদের গিভেন সেট অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করতে। তো
আমরা প্রথমে যে কাজটি করব, প্রথমে আমরা প্রশ্নে দেখব যে প্রশ্নে ভেরিয়েবলের সিকোয়েন্সগুলো ঠিকভাবে আছে কিনা। ওকে, আমরা যদি এই প্রশ্নটার দিকে লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নটা সেম প্রশ্ন কিন্তু দুইভাবে দিয়ে দেওয়া আছে। ওকে, এখানে তিনটা সেট অফ লিনিয়ার ইকুয়েশন দিয়ে দেওয়া আছে, এখানেও তিনটা সেট অফ লিনিয়ার ইকুয়েশন দিয়ে দেওয়া আছে। প্রথমে আমাদের কেয়ারফুলি লক্ষ্য করতে হবে যে আমরা যে ভেরিয়েবলকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ভেরিয়েবল হিসেবে চিন্তা করব, সেই ভেরিয়েবলগুলো ঠিক সিকোয়েন্সে প্রশ্নে দিয়ে দেওয়া আছে কিনা। যেমন এই প্রশ্নটার দিকে যদি আমরা লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাবো এখানে প্রথম যে টার্মগুলো সবগুলো এক্স এর টার্ম, সেকেন্ড টার্মগুলো ওয়াই এর, এবং থার্ড টার্মগুলো জেড এর টার্ম, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে কনস্ট্যান্টের ভ্যালু। আবার আমরা যদি এই প্রশ্নটা লক্ষ্য করি, আমরা দেখতে পাবো প্রথম সিকোয়েন্সটা হচ্ছে এক্স ওয়াই জেড এভাবে দেয়া, দ্বিতীয় সিকোয়েন্সে দেয়া এক্স জেড ওয়াই, তারপরে সিকোয়েন্সে দেয়া ওয়াই এক্স জেড এভাবে। ওকে, প্রথমে আমরা প্রশ্ন পাওয়ার পর আমাদের একটু কেয়ারফুলি লক্ষ্য করে দেখতে হবে যে সবগুলা গিভেন ইকুয়েশনে ভেরিয়েবলের সিকোয়েন্সটা সেম ওয়েতে দেওয়া আছে কিনা। না দেওয়া থাকলে আমাদেরকে রিঅ্যারেঞ্জ করে সেম সিকোয়েন্সে লিখে নিতে হবে। ওকে, এবং সাথে সাথে আমরা আরও একটা কাজ করে ফেলতে পারি, সেম সিকোয়েন্সে লেখার সাথে সাথে আমরা পিভটাল কনডেনসেশনটাও করে ফেলতে পারি। তবে পিভটাল কনডেনসেশন না করলেও কোনো সমস্যা নেই, আমি বারবার বলছি উইথাউট ডুইং পিভটাল কনডেনসেশন আমরা ম্যাথটা কমপ্লিট করতে পারি একই প্রসেসে। তো আমি পিভটাল কনডেনসেশনটা দেখিয়ে দিচ্ছি। তো আমাদের এরকম ইকুয়েশন দিয়ে দেওয়া আছে, হতে পারে এই ফর্মেটেও দেওয়া থাকতে পারে অথবা এইভাবে অগোছালোভাবেও দেওয়া থাকতে পারে। আমাদের প্রশ্নটা কেয়ারফুলি দেখতে হবে যাতে আমরা এই জায়গাটাতে মিস্টেক না করি। ওকে, আমাদের যদি অগোছালো সিকোয়েন্সে দেওয়া থাকে প্রশ্নে, আমাদের প্রথমে সিকোয়েন্সটা ঠিক করে নিতে হবে। তারপর পিভটাল কনডেনসেশনের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে A11 should be greater than A21 and A21 should be greater than A31। ওকে, এই জিনিসটা আসলে কি বোঝাচ্ছে? আমাদের যদি এভাবে প্রশ্ন দিয়ে দেওয়া থাকে, আমি এক্স কে প্রথম ভেরিয়েবল, ওয়াই কে দ্বিতীয় এবং জেড কে তৃতীয় ভেরিয়েবল চিন্তা করছি, তাহলে আমার এই তিনটি ইকুয়েশনে এক্স এর যে তিনটি কোফিশিয়েন্ট আছে, এই তিনটি কোফিশিয়েন্টই আসলে A11, A21 এবং A31। তো আমি গিভেন ইকুয়েশনটাকে এমনভাবে লিখবো যাতে আমার প্রথম ইকুয়েশনের এক্স এর কোফিশিয়েন্টটা সবচেয়ে বড় হয়, তারপরে সেকেন্ড ইকুয়েশনের এক্স এর কোফিশিয়েন্ট তার থেকে ছোট হয়, এবং থার্ড ইকুয়েশনের এক্স এর কোফিশিয়েন্ট সবচেয়ে ছোট হয়। ওকে, এর মানে আমি এই গিভেন ইকুয়েশনের ক্ষেত্রে যদি লক্ষ্য করি 2, 4 এবং 3, এই তিনটার মধ্যে 4 হচ্ছে সবচেয়ে বড়, তারপরে 3, তারপরে 2। তাহলে আমি এই গিভেন ইকুয়েশনের সিকোয়েন্সটা চেঞ্জ করে এভাবে লিখেছি। ওকে, এখন আমার 4x কন্টেইনিং ইকুয়েশনটা প্রথম ইকুয়েশন, 3x কন্টেইনিং ইকুয়েশনটা সেকেন্ড ইকুয়েশন এবং 2x কন্টেইনিং ইকুয়েশনটা থার্ড ইকুয়েশন। তো এখন যদি পিভটাল কনডেনসেশন করার পর ইকুয়েশনগুলোর দিকে লক্ষ্য করি, তাহলে আমার 4 হচ্ছে A11, 3 হচ্ছে A21 এবং 2 হচ্ছে A31। তাহলে আমরা দেখতে পাচ্ছি A11 is greater than A21 and A21 is greater than A31। তাহলে আমাদের পিভটাল কনডেনসেশন হয়ে গিয়েছে। এখন আমরা এই গিভেন সেট অফ লিনিয়ার ইকুয়েশনকে ম্যাট্রিক্স ফরম্যাটে লিখব। ওকে, তো ম্যাট্রিক্স ফরম্যাটে লেখার সময় কিভাবে আমরা লিখব? আমরা বলেছি যে আমাদের যখন গিভেন সেট অফ লিনিয়ার ইকুয়েশন দিয়ে দেওয়া থাকবে, তখন আমরা সেই লিনিয়ার ইকুয়েশনকে যে ফরম্যাটে ম্যাট্রিক্স আকারে লিখতে পারি, ম্যাট্রিক্সের তখন ধরনটা হবে যে প্রথমের ম্যাট্রিক্সটা হবে ম্যাট্রিক্স অফ দ্য কোফিশিয়েন্ট অফ দ্য ভেরিয়েবল ইনটু ভেরিয়েবলের ম্যাট্রিক্স ইকুয়াল টু কনস্ট্যান্টের ম্যাট্রিক্স। তাহলে কোফিশিয়েন্টের যে ম্যাট্রিক্সটা, তার প্রথম কলামটা তৈরি হবে প্রথম ভেরিয়েবলের কোফিশিয়েন্ট দিয়ে। তাহলে 4, 3, 2 হবে প্রথম কলাম, দ্বিতীয় ভেরিয়েবলের কোফিশিয়েন্টটা হবে 4। এখানে আমরা দেখতে পাচ্ছি টার্মটা কিন্তু নেগেটিভ টার্ম। আমরা ক্রেমার রুলেও বলে এসেছি, এখানেও বলছি যে আমাদের যে জেনারেল ইকুয়েশনগুলো দিয়ে আমরা থিওরিটা বোঝার চেষ্টা করি, সেখানে প্রত্যেকটা টার্ম কিন্তু পজিটিভ টার্ম। তাহলে আমাদের যখনই গিভেন কোনো ইকুয়েশন দিয়ে দেওয়া থাকবে, সেখানে কোনো টার্ম যদি নেগেটিভ টার্ম হয়, তাহলে কিন্তু আমাদের মাইনাস সহ কোফিশিয়েন্টকে চিন্তা করতে হবে। এর মানে আসলে এইখানে এই ইকুয়েশনে যেটা 3x - 4.5y লেখা, সেখানে আসলে -4.5y কে আমরা এভাবে চিন্তা করতে পারি, প্লাস -4.y ব্র্যাকেটে এখানে এই টার্মের কোফিশিয়েন্টটা হবে -4.5। তো তাহলে আমাদের সেকেন্ড কলামটা হচ্ছে 4 -4.5 প্লাস 3, এবং আমাদের থার্ড কলামটা হবে -3, 1.5 and -1। ওকে, এভাবে আমাদের কোফিশিয়েন্টের ম্যাট্রিক্সটি তৈরি হয়ে গেল, ইনটু আমাদের
ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ভেরিয়েবল নিয়ে ভেরিয়েবলের ম্যাট্রিক্স ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে হচ্ছে আমরা গিভেন ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছি 3 মাইনাস 1.5 অ্যান্ড 5, এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডে কনস্ট্যান্টের ম্যাট্রিক্স। তাহলে আমাদের গিভেন সেট অফ লিনিয়ার ইকুয়েশনকে ম্যাট্রিক্স ফরম্যাটে লেখা হয়ে গেল। এখন এই ম্যাট্রিক্সের প্রথম যে রোটা সেই রোটাকে আমরা R1 রো নাম দিলাম, সেকেন্ড রোটাকে আমরা R2 রো বলছি এবং থার্ড রোটাকে আমরা বলছি R3 রো। ওকে, তো আমরা কি বলেছিলাম, গাউস এলিমিনেশন মেথডে আমাদের টার্গেট হচ্ছে আমরা প্রথম স্টেপে 3 এবং 2 এই দুটি এলিমেন্টকে জিরো করব। ওকে, আমাদের প্রথম স্টেপে টার্গেট হচ্ছে A21 এবং A31 কে জিরো করা। ওকে, তো আমরা এটা দুইভাবে করতে পারি। আমি একটা জেনারেল ফরম্যাট দেখাই দেব, আর একটা হচ্ছে ইজি ওয়ে, যেভাবে হয়তো বা আমাদের প্রথমেই হয়তো বা জিরো করার জন্য চিন্তাটা মাথায় আসবে, সেটি হচ্ছে আমরা ইজিলি কিন্তু কোনো একটা কিছুকে জিরো করতে চাইলে আমরা তার অপোজিট সাইন যদি সেই ভ্যালুটার সাথে যোগ করে দিই, ইজিলি জিরো হয়ে যাবে। আমরা যদি 3 এর সাথে -3 যোগ করে দিই, তাহলে ইভেন্চুয়ালি ব্যাপারটা দাঁড়াচ্ছে 3 প্লাস ব্র্যাকেটে -3 হুইচ ইজ ইকুয়াল টু 0। তো আমরা চাইলে এই ইজি ওয়েটা অ্যাপ্লাই করতে পারি। যখনই আমরা কোনো একটা রোতে কোনো ফর্মুলা ব্যবহার করে রোটাতে চেঞ্জ করছি, তখন রোটার নামও চেঞ্জ হয়ে যাবে এবং যেই ফর্মুলাটা ব্যবহার করে আমরা রোটাকে চেঞ্জ করছি আমরা পাশে সেটা লিখে দিব। অবশ্যই পাশে সেটা লিখে দিতে হবে যে আমরা কি ফর্মুলাটা অ্যাপ্লাই করে কোনো একটা রোতে পরিবর্তন করছি। তো আমাদের এই হচ্ছে ম্যাট্রিক্সটা, যেখানে আমরা প্রথম রোকে R1, দ্বিতীয় রোকে R2 এবং তৃতীয় রোকে R3 বলছি। আচ্ছা, প্রথম রোতে আমাদের কোনো পরিবর্তন হবে না, সুতরাং প্রথম রোটা R1 রোই থাকছে। আমরা সেকেন্ড রোয়ের A21 এলিমেন্টটাকে জিরো করতে চাচ্ছি, তাহলে আমরা চাইলে কিন্তু সেকেন্ড রো থেকে যদি -3 করি, দ্যাট মিন্স R2 থেকে যদি -3 করি, যদি জেনারেল ইকুয়েশন ফরম্যাটে লিখি, আমি যদি R2 -3 করি তাহলে কিন্তু আমি এই প্রথম এলিমেন্টটাকে জিরো করে ফেলতে পারবো। পরবর্তী এলিমেন্টের ভ্যালুগুলো যাই হোক আমাদের সেটা কনসিডার করার বিষয় না, আমাদের জাস্ট টার্গেট হচ্ছে A21 কে জিরো করা। তাহলে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমাদের সেকেন্ড যে রোটা, আমরা এই সেকেন্ড রোটাকে চেঞ্জ করছি, রোটাকে চেঞ্জ করে আমরা যেই ফর্মুলাটা অ্যাপ্লাই করে রোটা চেঞ্জ করছি তা হচ্ছে R2 -3, দ্যাট মিন্স এটা হচ্ছে R2 রো। এই রো থেকে যদি আমি -3 করি তাহলে নতুন যে রো এর নামটা হবে সেটা হবে R2 প্রাইম রো। ওকে, তো আমরা যদি করি ব্যাপারটা যে R2 টা আমরা যখন এই পজিশনের এই ভ্যালুটা বের করব, তখন এই পজিশনে R2 এর ভ্যালুটা ছিল 3, তাহলে 3 - 3 করলে আমরা পাচ্ছি 0। তারপরে এই এলিমেন্টটাতে যদি আসি, এই পজিশনের ভ্যালু বের করার সময় আমরা এই পজিশনের আগের যে ভ্যালুটা ছিল R2 রোতে -4.5 -3 করলে আমরা পাবো -7.5। তারপর এই পজিশনের ভ্যালু বের করার জন্য আমরা 1.5 -3 করলে পাবো -1.5। তারপর এই পজিশনের ভ্যালু বের করার জন্য আমরা এই পজিশনে যে R2 এর ভ্যালু ছিল -1.5 -3 করলে পাবো -4.5। একইভাবে আমরা এইখানে A31 কে জিরো করার জন্য যদি এই ভ্যালুর অপোজিট সাইনের সাথে এই ভ্যালুটা যোগ করে দেই, তাহলে আমরা কিন্তু আমাদের A31 কে জিরো করে ফেলতে পারবো। তাহলে আমি যদি এখন R3 রো -2 করি, তাহলে আমাদের এই এলিমেন্টটাকে জিরো হয়ে যাবে। পরবর্তী এলিমেন্টগুলো যাই হোক আমাদের সেটা দেখার বিষয় না। তাহলে আমরা যদি R3 রো থেকে -2 করি, নতুন রোটির নাম হবে R3 প্রাইম রো। এবং আমরা যদি এখন সূত্রটা অ্যাপ্লাই করি, এই পজিশনের ভ্যালু বের করার জন্য হবে কত, 2। এই পজিশনের R3 ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 - 2 করলে আসছে 0। এই পজিশনের R3 এর ভ্যালু হচ্ছে 3, তাহলে 3 - 2 করলে আমরা পাচ্ছি 1। এই পজিশনের ভ্যালু বের করার জন্য আমরা যদি R3 এর ভ্যালু দ্যাট মিন্স -1 - 2 করি, ভ্যালু আসছে -3। একইভাবে আমরা এই পজিশনের ভ্যালুর জন্য যদি R3 5 - 2 করি আমরা পাবো 3। তাহলে ইজিলি আমরা এই দুটি ইকুয়েশন ব্যবহার করে, এই দুটি ফর্মুলা ব্যবহার করে আমরা A21 এবং A31 কে প্রথম স্টেপে জিরো করে ফেলতে পারি। এছাড়াও আমি আরেকটা পদ্ধতি দেখাবো, যেই প্যাটার্নটা ফলো করে আমরা A21 এবং A31 কে জিরো করতে পারি। আমার এই প্যাটার্নটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে, কারণ আমরা যখনই পরবর্তী স্টেপে A32 কে জিরো করতে যাব, তখন জিনিসটা এত সিম্পল থাকবে না। ওকে, আমরা প্রথম স্টেপ অ্যাপ্লাই করার পরে আমাদের এই রো এর নাম হয়েছে R1,
আমাদের সেকেন্ড রো এর নাম হয়ে গেছে R2 প্রাইম রো, যেহেতু আমরা এই রোতে চেঞ্জ করেছি, এবং থার্ড রো এর নাম হয়ে গেছে R3 প্রাইম। ওকে, এখন আমরা যখন পরবর্তী স্টেপে এই এলিমেন্টটাকে জিরো করতে যাব তখন আমাদের আরও একবার চেঞ্জ হবে, দ্যাটস ওয়াই তখন আমাদের রো এর নতুন আরেকটা নাম হয়ে যাবে R3 ডাবল প্রাইম। তো যখন আমরা A32 কে জিরো করতে যাব তখন এখানে যত সিম্পলি আমরা অপোজিট সাইনটাই যোগ করে দিয়েছি, সেটা অত সিম্পলি করা যাবে না। আমরা যদি পরের স্টেপে চিন্তা করি যে আমি এখন নতুন সূত্র লিখবো যেখানে ফর্মুলাটা হবে R3 ডাবল প্রাইম ইকুয়াল টু R3 প্রাইম মাইনাস 1, তাহলে এই এলিমেন্টটা জিরো হবে ঠিকই, কিন্তু পাশাপাশি এই এলিমেন্টটা নন জিরো হয়ে যাবে। আমাদের এমনভাবে পরবর্তী স্টেপে আমাদের ফর্মুলা ব্যবহার করতে হবে যাতে আমাদের A32 জিরো হয়ে যায় এবং পাশাপাশি A31ও জিরোই থাকে, কোনো প্রকারের চেঞ্জ না হয়। আমাদের যদি একটাকে জিরো করতে যাই আর একটা নন জিরো ভ্যালু হয়ে যায় তাহলে কিন্তু আমরা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স তৈরি করতে পারবো না। আর আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স তৈরি করতে না পারলে আমরা ব্যাক সাবস্টিটিউশন ওয়েতে আমাদের ভেরিয়েবলের ভ্যালু বের করতে পারবো না। তো আমি প্রথম স্টেপে আরেকটা পদ্ধতি দেখাবো, যে পদ্ধতিটা অ্যাপ্লাই করে আমরা A21 এবং A31 কে জিরো করতে পারি। ওকে, এবং যে সূত্রের ফরম্যাটটা দেখাবো সেই সূত্রটা একটা জেনারেল ফরম্যাট, যেই ফরম্যাটটা আমরা এই ম্যাথের পরবর্তী স্টেপের জন্য ব্যবহার করব এবং পরবর্তী আরেকটি মেথডেও আমরা সিমিলার প্যাটার্নের সূত্র লিখে কোনো এলিমেন্টকে জিরো করব। তো পদ্ধতিটা কি যদি আমরা একটু দেখি, তো এখন আমি অল্টারনেটিভ এই পদ্ধতিটা দেখাবো যে এখানে কি সূত্র অ্যাপ্লাই করে আমরা A21 এবং A31 কে জিরো করেছি। ওকে, আমরা যদি সূত্রটার দিকে তাকাই, আমরা সূত্রটা যেহেতু নতুন আমরা কোনো ফর্মুলা ব্যবহার করে রোতে চেঞ্জ করছি, তাই নাম যথাযথভাবে আমরা R2 প্রাইম এবং R3 প্রাইম দিব। ওকে, এখন আমি এই সূত্রটা কিভাবে লিখেছি আমি সেটা ডিসক্রাইব করছি। ওকে, আমরা সূত্রটা এমনভাবে লিখবো, আমরা যেই রোতে চেঞ্জ করতে চাচ্ছি, আমরা এখন R2 রোটাকে চেঞ্জ করতে চাচ্ছি। ওকে, দ্যাট মিনস আমি A21 কে জিরো করতে চাচ্ছি। তো যেই রোতে আমরা চেঞ্জ করতে চাচ্ছি সেই রোটা লিখবো। ওকে, তাই আমি সূত্র এখানে R2 লিখেছি, মাইনাস যেই এলিমেন্টটাকে জিরো করতে চাচ্ছি সেটি লিখবো। আমরা এখানে 3 কে জিরো করতে চাচ্ছি তাই 3 লিখবো, ডিভাইডেড বাই করব আমরা এই যেই এলিমেন্টটাকে আমরা জিরো করতে চাচ্ছি সেই এলিমেন্টটা যেই কলামে আছে সেই কলামের ডায়াগোনাল এলিমেন্ট দিয়ে আমরা ভাগ করব। ওকে, এই এলিমেন্টটা ফার্স্ট কলামে আছে এবং ফার্স্ট কলামের ডায়াগোনাল এলিমেন্ট হচ্ছে 4, তাহলে আমরা 4 দিয়ে ভাগ করব এবং তারপর 4 এই ডায়াগোনাল এলিমেন্টটা যেই রোতে আছে সেই রো দিয়ে আমরা গুণ করব। ওকে, তাহলে আমাদের সূত্রটা দাঁড়াচ্ছে R2 মাইনাস 3/4 ইন্টু R1। ওকে, তারপর তাহলে এখন আমরা এই জেনারেল ফর্মুলাটা ব্যবহার করে আমাদের গিভেন যে A21কে জিরো করব, দেখি জিরো হয় কিনা। এখানে R2 আর R1 বলতে বোঝাচ্ছে আমরা যখন যেই পজিশনের ভ্যালুগুলো বের করতে যাচ্ছি সেই পজিশনে আগের R2 তে কি ভ্যালু ছিল এবং ওই বরাবর R1 এ কি ভ্যালু ছিল। ওকে, আমরা যদি একটু দেখি যে আসলে আমরা যদি এই এলিমেন্টটা যে জিরো করার জন্য এই ফর্মুলাটা লিখেছি এটা আসলে সাকসেসফুলি কাজ করে কি করে না সেটা যদি আমরা দেখতে যাই, তাহলে এই পজিশনের ভ্যালুটা আমরা যখন বের করব তখন আমরা কিভাবে বের করব, এই পজিশনের R2 এর ভ্যালুটা ছিল 3। ওকে, তাহলে আমরা এই পজিশনের যে R2 এর ভ্যালু সেটা লিখলাম আমরা 3 মাইনাস, তারপরে আমাদের সূত্র হচ্ছে 3/4, তাহলে মাইনাস হচ্ছে 3 ডিভাইডেড বাই 4 ইন্টু এই পজিশন বরাবর R1 এর ভ্যালুটা ছিল 4, তাহলে ইন্টু হচ্ছে 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 মাইনাস 3 ডিভাইডেড বাই 4 ইন্টু 4 করলে আলটিমেটলি আসলে এই পজিশনের ভ্যালুটা আসছে 0। এখন যদি আমরা এই পজিশনের ভ্যালুটা বের করতে চাই, এই পজিশনে R2 এর ভ্যালুটা ছিল মাইনাস 4.5, তাহলে মাইনাস 4.5, তারপরে যে সূত্রের মাইনাস 3/4 ইন্টু আমাদের এই পজিশন বরাবর R1 এর ভ্যালু ছিল 4, তাহলে আমরা মাইনাস 4.5 মাইনাস 3/4 ইন্টু 4 করলে ভ্যালু আসবে মাইনাস 7.5। একইভাবে আমরা যদি এই পজিশনের ভ্যালুটা বের করতে চাই, এই পজিশনে আমাদের R2 এর ভ্যালু ছিল 1.5, তাহলে 1.5 মাইনাস সূত্রের 3/4 ইন্টু এই পজিশন বরাবর আমাদের R1 এর ভ্যালুটি ছিল মাইনাস 3।
তাহলে আমরা যদি 1.5 মাইনাস 3/4 ইন্টু মাইনাস 3 করি তাহলে আমাদের ভ্যালু আসবে 3.75। একইভাবে আমরা যখন এই পজিশনের ভ্যালুটি বের করব, এই পজিশনের আমাদের R2 এর ভ্যালুটা হচ্ছে মাইনাস 1.5, তারপর মাইনাস 3/4 ইন্টু এই পজিশন বরাবর আমাদের R1 এর ভ্যালুটা ছিল 3, তাহলে আমরা মাইনাস 1.5 মাইনাস 3/4 ইন্টু 3 করলে আমাদের ভ্যালু আসবে মাইনাস 3.75। তাহলে আমরা এভাবে আমাদের এই ফর্মুলাটা ব্যবহার করে H1 কে 0 করব। একইভাবে আমি যদি H31 কে 0 করতে চাই একই প্যাটার্নে ফর্মুলাটি লিখে, সেক্ষেত্রে ফর্মুলাটি দাঁড়াবে আমরা যেই রোতে চেঞ্জ করতে চাচ্ছি সেই রোটা লিখব, দ্যাট মিন্স R3, তারপর মাইনাস যে এলিমেন্টটাকে 0 করতে চাচ্ছে সেই এলিমেন্টটা লিখব, ডিভাইডেড বাই এলিমেন্টটা যে কলাম বরাবর অবস্থিত সেই কলামের ডায়াগোনাল এলিমেন্ট দিয়ে ভাগ করব এবং ডায়াগোনাল এলিমেন্টটি যে রোতে আছে সেই রো দিয়ে গুণ করব। সেম একই প্যাটার্নে আমরা এই R3 প্রাইম সূত্রটিও লিখব। তারপর আমরা একইভাবে যদি R3 প্রাইম সূত্রটিটা অ্যাপ্লাই করে আমরা দেখব যে A31 হচ্ছে কিনা এবং পরবর্তী ভ্যালুগুলো একইভাবে বের করব। তো আমরা দেখি যে R3 প্রাইম ফর্মুলাটি ব্যবহার করে আমরা A31 কে 0 করতে পারছি কিনা। তো যখন আমরা এই পজিশনের ভ্যালু বের করব, আমাদের এই পজিশনে R3 এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 মাইনাস আমাদের সূত্রের হচ্ছে 2/4 ইন্টু আমরা এই পজিশন বরাবর আমাদের R1 এর ভ্যালুটি হচ্ছে 4, তাহলে আমরা দেখছি 2 মাইনাস 2/4 ইন্টু 4 করলে আমাদের ভ্যালু আসছে 0, তাহলে আমাদের সূত্রটি লেখা ওকে আছে, আমরা A31 কে 0 করতে পেরেছি। এখন যদি এই পজিশনের ভ্যালু বের করতে চাই, এই পজিশনে আমাদের R3 এর ভ্যালু হচ্ছে 3 এবং R1 এর ভ্যালু হচ্ছে 4, সেক্ষেত্রে আমাদের এখানে সূত্রটি হবে 3 মাইনাস 2/4 ইন্টু R1 এর ভ্যালু হচ্ছে 4, তাহলে আমরা 3 মাইনাস 2/4 ইন্টু 4 করলে ভ্যালু আসবে আমাদের 1। একইভাবে আমরা যখন এই পজিশনের ভ্যালু বের করব, সেক্ষেত্রে আমার R3 এর ভ্যালু হবে -1, তারপরে সূত্রের -2/4 ইন্টু R1 এর ভ্যালু হবে -3, তখন আমরা ভ্যালু পাবো 0.5। একইভাবে আমরা যখন এই পজিশনের ভ্যালু বের করব, তখন এই পজিশনের R3 এর ভ্যালু হবে 5, তারপরে সূত্রের -2/4 ইন্টু R1 এর ভ্যালু হবে 3, ইভেন্চুয়ালি আমরা ভ্যালু পাবো 3.5। তাহলে এভাবে আমরা এই জেনারেল প্যাটার্নটা ব্যবহার করেও A21 এবং A31 কে 0 করতে পারি। ওকে, তাহলে আমাদের প্রথম স্টেপে A21 এবং A31 কে 0 করা হয়ে গেল। এখানে দুটি মেথডে আমি দেখিয়েছি, আপনারা যে কোনোটি অ্যাপ্লাই করতে পারেন। আমার অল্টারনেটিভ মেথডটা দেখানোর কারণ হচ্ছে কারণ আমরা পরের স্টেপে এই প্যাটার্নে সূত্র ফর্মুলা লিখব এবং A32 কে 0 করব। তখন আমরা দেখব যে এই প্যাটার্নে যখন আমরা সূত্র অ্যাপ্লাই করব তখন A32 0 হবে এবং এট দ্য সেম টাইম A31 0ই থাকবে এবং এতে কোনো পরিবর্তন হবে না। সুতরাং আমাদের যে কন্ডিশন বা আমাদের যে ইন্টেনশন ছিল A31, A21 এবং A32 কে 0 করে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স তৈরি করা, সেটা ফুলফিল হবে। তো আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। তো আমরা যখন প্রথম স্টেপ অ্যাপ্লাই করলাম, প্রথম স্টেপ অ্যাপ্লাই করে আমরা A21 এবং A31 কে 0 করে ফেলেছি। এখন আমাদের হচ্ছে সেকেন্ড স্টেপে টার্গেট হচ্ছে A32 কে 0 করা। A32 কে যখন 0 করব তখন আমাদের মনে রাখতে হবে এমনভাবে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব যাতে A31 0ই থাকে, কোনো প্রকার নন জিরো ভ্যালু যাতে না আসে। ওকে, যদি নন জিরো ভ্যালু চলে আসে তাহলেও যে ম্যাথ হবে না তা না, সেক্ষেত্রে হয়তোবা আরও আমাদের স্টেপ বেড়ে যাবে, যাতে আমাদের হয়তোবা তখন আর 2টা স্টেপে কমপ্লিট হবে না, 2 থেকে 3 আরও বেশি স্টেপ লাগবে। যতক্ষণ না আমরা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স যথার্থভাবে তৈরি করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা ব্যাক সাবস্টিটিউশন করতে পারবো না। ওকে, তো পরবর্তী স্টেপে যখন আমি A32 কে 0 করেছি তখন আমি একই পদ্ধতি ব্যবহার করেছি ফর্মুলা লেখার ক্ষেত্রে। আমাদের প্রথম স্টেপ শেষে রো এর নাম হয়েছে R1, R2 প্রাইম এবং R3 প্রাইম। ওকে, পরবর্তী স্টেপে আমাদের R1 এবং R2 প্রাইম রোতে পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই, আমাদের শুধুমাত্র R3 প্রাইম রোতে পরিবর্তন করব এবং আমরা A32 কে 0 করব, তাই রো এর নতুন নাম হয়ে যাবে R3 ডাবল প্রাইম। তারপর আমি সেম একই প্যাটার্নের সূত্রটি লিখেছি, যেই রোতে আমরা চেঞ্জ করতে চাচ্ছি সেই রোটা লিখব। আমরা এখানে A32টাকে চেঞ্জ করতে চাচ্ছি, আমাদের এই এলিমেন্টটা আছে হচ্ছে থার্ড রোতে R3 প্রাইম রোতে, সুতরাং আমরা যে রোটা চেঞ্জ করতে চাচ্ছি সেই রো লিখেছি R3 প্রাইম মাইনাস, তারপর যে এলিমেন্টটাকে 0 করতে চাচ্ছি সেই এলিমেন্টটি লিখেছি
ডিভাইডেড বাই করেছি এলিমেন্টটি যে ডায়াগোনাল যে কলামে অবস্থিত সেই কলামের ডায়াগোনাল এলিমেন্ট দিয়ে। সেকেন্ড কলামের ডায়াগোনাল এলিমেন্ট হচ্ছে -7.5, তাই আমরা -7.5 দিয়ে ভাগ করেছি। ডায়াগোনাল এলিমেন্টটি রয়েছে সেকেন্ড রোতে আর টু প্রাইম রোতে, তাই আমরা যেই রোতে ডায়াগোনাল এলিমেন্টটি রয়েছে সেই রো দিয়ে আবার গুণ করেছি। সেম একই প্যাটার্নটা আমরা যেটা একটু আগে দেখে এসেছি এই প্যাটার্নটাই এখানে ফলো করা হয়েছে। এখন আমরা দেখব যে এই ফর্মুলাটা ব্যবহার করে আসলে কি A3 টু 0 করা যায় কিনা এবং এট দ্য সেম টাইম A31 0ই থাকে কিনা। তো চলুন চেক করি। আমরা প্রথমে যখন এই পজিশনের ভ্যালু বের করব, এই পজিশনে আর 3 প্রাইমের ভ্যালু ছিল 0, তাহলে 0 মাইনাস 1 ডিভাইডেড বাই -7.5, আমরা চাইলে কি মাইনাস এই মাইনাস মাইনাসে প্লাসও লিখে ফেলতে পারি। তাহলে 1 ডিভাইডেড বাই -7.5 ইন্টু এই পজিশন বরাবর আমাদের R2 প্রাইমের ভ্যালুটাও ছিল 0, তাহলে আমরা দেখছি আমাদের এখান থেকে আমাদের আসলে টার্মটা 0ই আসছে। তাহলে আমরা যখন এই ফর্মুলাটা ব্যবহার করলাম তখন আমাদের এই পজিশনের ভ্যালুটা 0ই থাকছে, কোনো পরিবর্তন হয়নি। আমরা যখন এই পজিশনের ভ্যালুটা বের করব তখন এই পজিশনে আমাদের R3 প্রাইমের ভ্যালু ছিল 1, তাহলে 1 মাইনাস 1 বাই -7.5 ইন্টু এই পজিশন বরাবর আমাদের R2 প্রাইমের ভ্যালু ছিল -7.5, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে থেকে আমাদের টার্মের ফুল ভ্যালুটা আসছে 0। সুতরাং এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা এই ভ্যালুটাকেও 0 করতে পেরেছি এবং এট দ্য সেম টাইম A31 ও 0 রয়েছে। একইভাবে এই পজিশনের ভ্যালু বের করার সময় আমাদের এই পজিশনে R3 প্রাইমের ভ্যালু হচ্ছে 0.5, তাহলে 0.5 মাইনাস সূত্রের হচ্ছে 1 বাই -7.5 ইন্টু এই পজিশন বরাবর আমাদের R2 প্রাইমের ভ্যালু হচ্ছে 3.75। তাহলে আমরা যদি এই ভ্যালুগুলো ইনপুট করি তাহলে আমরা এই পজিশনের ভ্যালুটি পাবো 1। তারপরে যখন এই পজিশনের ভ্যালু বের করব তখন এই পজিশনের জন্য R3 প্রাইমের ভ্যালু হচ্ছে 3.5 মাইনাস 1 বাই -7.5 ইন্টু R2 প্রাইমের ভ্যালু হচ্ছে -3.75। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের ভ্যালু আসবে 3। তাহলে আমরা দেখলাম যে আমরা দুইটা স্টেপ অ্যাপ্লাই করে এবং একটা জেনারেল ফর্মুলা লেখার প্যাটার্ন ফলো করে আমরা A21, A31 এবং A32 কে 0 করে ফেলতে পারি। যখন এই দুটি স্টেপ আমরা অ্যাপ্লাই করলাম তখন আমাদের আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটি তৈরি হয়ে গেছে। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এখানে ডায়াগোনাল এলিমেন্ট বরাবর উপরে এতটুকু পজিশনে হচ্ছে আমাদের নন জিরো ভ্যালু রয়েছে, একটা আপার ট্রায়াঙ্গেলের মতো তৈরি হয়েছে, তাই এই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। অপরদিকে ডায়াগোনালের নিচের যে ভ্যালুগুলো আছে সেই এলিমেন্টগুলোর ভ্যালু হচ্ছে 0। তো আমাদের দুটি স্টেপ শেষে আমরা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স তৈরি করতে পেরেছি। আমরা শুরুতে যেভাবে আমাদের গিভেন ইকুয়েশন থেকে ম্যাট্রিক্স ফর্মেটে লিখেছিলাম ঠিক একইভাবে আমরা চাইলে কিন্তু ম্যাট্রিক্স ফর্মেট থেকে আবার আমাদের ইকুয়েশনে ফেরত আসতে পারি। এই ইকুয়েশন লেখা যে কথা এটাকে ম্যাট্রিক্স ফর্মেটে লেখা একই কথা। আমরা যদি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করি তাহলে এই ম্যাট্রিক্স থেকে পুনরায় আমরা এই ইকুয়েশনে আবার ফেরত আসতে পারবো। তো একইভাবে আমরা যেহেতু ম্যাট্রিক্সে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স অ্যাপ্লাই করে ফাইনালি এভাবে ম্যাট্রিক্সের ফর্মেটটা দাঁড়িয়েছে, আমরা চাইলে এই ম্যাট্রিক্স ফর্মেট থেকে আমাদের ইকুয়েশন ফর্মেটে ব্যাক করতে পারি। কিভাবে? আমরা জাস্ট নর্মাল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করলে আমরা এই গিভেন ম্যাট্রিক্স থেকে ইকুয়েশন ফর্মেটে পেয়ে যাব। এভাবে পাবো আমরা 4 ইন্টু এক্স প্লাস 4 ইন্টু ওয়াই প্লাস -3 ইন্টু জেড ইকুয়াল টু 3। এভাবে করে আমরা প্রথম ইকুয়েশনটি পাবো। তারপর 0 ইন্টু এক্স প্লাস -7.5 ইন্টু ওয়াই প্লাস 3.75 ইন্টু জেড ইকুয়াল টু -3.75। এটা করলে আমরা আরেকটি ইকুয়েশন পাবো এবং 0 ইন্টু এক্স প্লাস 0 ইন্টু ওয়াই প্লাস 1 ইন্টু জেড ইকুয়াল টু 3 করলে আমরা থার্ড ইকুয়েশনটি পাবো। তো এখানে আমি সবার শেষের ইকুয়েশনটি সবার প্রথমে লিখেছি, কারণ আমরা এখন ব্যাক সাবস্টিটিউশন ওয়েতে আমাদের ভেরিয়েবলের ভ্যালুগুলো বের করব। আমাদের যে সর্বশেষের ইকুয়েশনটি 0 ইন্টু এক্স প্লাস 0 ইন্টু ওয়াই প্লাস 1 ইন্টু জেড ইকুয়াল টু 3, এই ইকুয়েশনে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র একটি আননোন রয়েছে জেড। সুতরাং আমরা এখন 3 ডিভাইডেড বাই 1 করলে আমরা জেড এর ভ্যালু পেয়ে যাব 3। তারপর যে সেকেন্ড ইকুয়েশন আমরা দেখতে পাচ্ছি আমাদের অলরেডি প্রথম টার্মটি 0,
y এবং z দুটি আননোন রয়েছে। আমরা এখন যদি z এর ভ্যালুটি এখানে বসিয়ে দেই তাহলে আমরা y এর ভ্যালু পেয়ে যাব which will be equal to 2। তারপর আমরা এখন z এবং y দুটি ভ্যালুই জানি। আমরা যদি এই ইকুয়েশনে y এবং z এর ভ্যালু বসিয়ে দিই তাহলে আমরা x এর ভ্যালু পেয়ে যাব x equal to 1। তাহলে আমরা দেখছি যে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স তৈরি করার পরে আমরা সবার শেষের ভেরিয়েবলটা সবার প্রথমে এবং সবার প্রথম ভেরিয়েবলটা সবার শেষে পাচ্ছি, যেটাকে বলা হচ্ছে ব্যাক সাবস্টিটিউশন। এভাবে আমরা তিনটি ভেরিয়েবলের ভ্যালু পেয়ে গেলাম x equal to 1, y equal to 2 এবং z equal to 3। তো এভাবে আমরা গাউস এলিমিনেশন মেথড ব্যবহার করে কোনো গিভেন ইকুয়েশনের সেট অফ লিনিয়ার ইকুয়েশনের ভেরিয়েবলের ভ্যালু বের করতে পারি। আমরা ক্রেমার রুলের ক্ষেত্রে যেভাবে বলেছিলাম যে আমরা গিভেন ইকুয়েশনটাকে ডিরেক্টলি ক্যালকুলেটরে সলভ করে দেখব যে ক্যালকুলেটেড ভ্যালু এবং ম্যানুয়াল ক্যালকুলেশনের ভ্যালুটা সেম আসে কিনা। যদি সেম আসে তাহলে আমাদের ক্যালকুলেশনটা ওকে আছে। তো এক্ষেত্রেও বলবো যে আমরা পিভোটাল কনডেনসেশন করে নেওয়ার পরে যে ইকুয়েশন ফরম্যাটটা পেয়েছি, এই ইকুয়েশনগুলো যদি আমরা ক্যালকুলেটরে ডিরেক্টলি সলভ করি তাহলে আমাদের ক্যালকুলেটর থেকে এক্স ওয়াই জেড এর যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুর সাথে যদি আমাদের হ্যান্ড ক্যালকুলেশনের এক্স ওয়াই জেড এর ভ্যালু ম্যাচ করে তাহলে আমাদের ক্যালকুলেশন ওকে আছে। আর নয়তো আমাদের ম্যানুয়াল ক্যালকুলেশন আবার চেক করতে হবে এবং সেম টাইম দেখতে হবে ক্যালকুলেটরে আমরা ঠিকভাবে কোফিশিয়েন্টের ভ্যালু ইনপুট করেছি কিনা। তো আজকে পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে দেখব অন্য কোনো মেথড ব্যবহার করে আমরা কিভাবে গিভেন সেট অফ লিনিয়ার ইকুয়েশনের ভেরিয়েবলের ভ্যালু বের করতে পারি। ধন্যবাদ সবাই।